বৃষ্টিতে ও রাজধানীতে আন্দোলনের উত্তাপ, বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত ১৫০ শতাধিক, নিহত ২। হবিগঞ্জে অফিসে আগুন। নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও চিকিৎসকদের প্রতিবাদ, সব হত্যার বিচার দাবি। কোটা আন্দোলনে গ্রেফতার ৫৭ শিক্ষার্থী জামিন, সহিংসতার মামলায় ঢাকায় ৩ সহস্রাধিক গ্রেফতার। শিক্ষার্থীরা অশুভ রাজনীতির শিকার হোক, তা জাতি চায় না। কাদের বললেন, হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। আসসালামু আলাইকুম, শামিল লীনা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণমিছিলে শুক্রবার আবারও উত্তাল রাজধানী। উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এছাড়া সায়েন্স ল্যাব ও শাহবাগ মোড় অবরোধ করে হত্যাকারীদের বিচার চান শিক্ষার্থীরা। এদিকে শনিবার বিক্ষোভ ও রোববার থেকে অসহযোগ কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কায়কোবাদ মাহমুদকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। ছাত্র হত্যার বিচার, গুম খুন বন্ধসহ ৯ দফা বাস্তবায়নে উত্তরায় শিক্ষার্থীরা গণমিছিল করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগও। পুলিশ ফায়ার করতে করতে সামনে গেছে, টিয়ারশেল আর ছিটা বুলেটগুলো, রাবার বুলেট মারতে মারতে সামনে গেছে। এদিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ সহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে যোগ দেয় অভিভাবকরাও। আমাদের যে ভাইদেরকে তারা গণগ্রেফতার করে নিয়ে গেছে, মিথ্যা মিথ্যা মামলা দিচ্ছে, আমার সেই ভাইদেরকে তাদের এখনই ছাড়তে হবে এবং আমার যে ভাইরা মারা গেছে সেটার জাস্টিস আমরা চাই। ছাত্ররা এই আন্দোলন কখনোই থামাবে না। তোমার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। বাংলাদেশের ৩.৫ কোটি স্টুডেন্ট শেষ জীবনটা থাকা পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। যাদেরকে গ্রেফতার করছে তাদেরকে মুক্তি দিতে হবে, আর মুক্তি না দিতে পারলে জেলখানা বড় করবে, কারণ ফাগুন আসছে এবং আমরা 10 গুণ হব। ২ ঘন্টা সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ শেষে শিক্ষার্থীদের মিছিল অবস্থান নেয় শাহবাগে। বন্ধ হয়ে পড়ে শাহবাগের সড়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দোয়া শেষে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। শিক্ষার্থীদের কর্মসূচিতে সমর্থন জানিয়ে যুক্ত হয় মাদ্রাসা শিক্ষার্থীরাও। এছাড়াও রাজধানীর আফতাবনগর, ইসিবি চত্বর, উত্তরা, মহাখালী সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। হবিগঞ্জে আন্দোলনকারীদের সাথে শুক্রবার দফায় দফায় সংঘর্ষে ১ জন নিহত ও ১৫০ শতাধিক আহত হয়েছে। আওয়ামী লীগ কার্যালয় ও সংসদ সদস্যের বাসভবনের সামনে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। আগুন দেওয়া হয়েছে জেলা বিএনপির কার্যালয়েও। খুলনায় কয়েক দফা সংঘর্ষে ১ পুলিশ সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে ১৫০ শতাধিক। সিলেটেও সংঘর্ষ চলাকালে শিক্ষার্থী সহ শতাধিক আহত হয়েছেন। বিস্তারিত ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্টে। হবিগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল বের করলে যুবলীগ নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে কোর্ট মসজিদের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা গিয়ে তাদের ধাওয়া দেয়। শিক্ষার্থীরা আওয়ামী লীগ কার্যালয় ও জেলা আওয়ামী লীগ সভাপতি, সংসদ সদস্য আবু জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের সাথে আবারও সংঘর্ষ বাধে শিক্ষার্থীদের। ছাত্রদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় ১ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। ক্ষুব্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি অফিস আগুনে পুড়িয়ে দেয়। খুলনায় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ৩ দফা সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেলে খুলনার 0 পয়েন্ট, গোল্লামারি মোড় ও খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ চলাকালে রণক্ষেত্রে পরিণত হয়।
ছাত্র জনতার গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ছাত্ররাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে সুমন মৃধা নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। পুলিশ সহ আহত হয়েছে অন্তত অর্ধশত। 15-20 জন ফোর্সকে পিটিয়ে গুরুতর আহত করে এবং আমাদের এক ভাই কনস্টেবল সুমন তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর সে এখানে ইন্তেকাল করেছে। আমরা এর বাইরে একজন আইসিইউতে আছে, 20-25 জন এখনও বিভিন্ন হাসপাতালে তারা যন্ত্রণার সঙ্গে কাতরাচ্ছে। সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ মিছিল কর্মসূচি চলাকালে দফায় দফায় পুলিশ শিক্ষার্থী জনতার সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ বিভিন্ন স্থানে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ শতাধিক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 8 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, নরসিংদী, টাঙ্গাইল, লালমনিরহাট, নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। শুক্রবার শিক্ষার্থীদের পাশাপাশি নিপীড়ন বিরোধী দ্রোহ যাত্রা কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, মেডিকেল শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। হামলা মামলা বন্ধ করে সব হত্যার বিচারের দাবি তোলেন তারা। মেজবাহ হাসানকে সাথে নিয়ে জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। ছাত্র জনতার মিছিল, স্লোগানে আবারও উত্তাল ঢাকার রাজপথ। শিক্ষার্থীদের উপর নিপীড়ন, নির্যাতন আর হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব থেকে ছাত্র জনতার দ্রোহযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ মিছিলে যুক্ত হয় হাজারো মানুষ। কণ্ঠে ছিল ঘৃণা আর প্রতিবাদ। যে রাষ্ট্র শহীদের হত্যার বিচার করতে পারে না, সেই রাষ্ট্রের কাছে আমাদের আর কোনো পতন এখন একমাত্র দাবি। আমাদের এখন একটাই দাবি, রাষ্ট্র সংস্কার। এই এলোপাতারিগুলিতে কার্নিশে বসে যে শিশুটি মারা গেছে, ওর কি অপরাধ ছিল? সেই শিশু কি হতে পারতো আমার বাচ্চা? এটা একটা ক্ষোভ, একটা অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ, একটা জাগ্রত জনতার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন। একটা জরুরি ভিত্তিতে জাতীয় সরকার গঠন করে আমি অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি, আর মানুষের হাহাকার, আর্তনাদ, অভিশাপ আর নিয়েন না, আপনি চলে যান। এই মুক্ত বাংলাদেশের লড়াই আমাদের এগিয়ে নিতে ঐক্য বজায় রাখতে হবে, এই দেশকেও জনগণের হাতে নিয়ে আসতে হবে। এদিকে প্রতিবাদী অঙ্কন আর গান ও অভিনয়ের মধ্য দিয়ে শ্রাবণের বৃষ্টিতে ভিজেই রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রতিবাদ জানায় শিল্পী সমাজ। গানে গানে প্রতিবাদ জানায় উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পীরা। এতগুলো হত্যা করা হয়েছে, এত ছেলে মেয়েদেরকে ধরে অত্যাচার করছে, তার বিচার আমরা চাই। আমি আমার নিজের বাচ্চাকে নিয়ে আজকে দাঁড়িয়েছি এবং এর দ্বারা অন্যান্য মা বাবাকে আহ্বান জানাচ্ছি, আর ঘরে বসে থাকার সময় নেই। সোচ্চার হোক যে হত্যাকাণ্ডের দায় আসলে কার? এই হত্যাকাণ্ডের দায় সরকারের। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করে মেডিকেল ডেন্টাল শিক্ষকরা। বিক্ষুব্ধ কবি, লেখকরা অবস্থান নেয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে। কারওয়ানবাজার এলাকায় মানববন্ধন করে বিক্ষুব্ধ সাংবাদিকরা। বল প্রয়োগ ও গণগ্রেফতার বন্ধ করে অবিলম্বে শিক্ষার্থীদের 9 দফা দাবি মেনে নেয়ার আহ্বান সবার। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায়ভার নিয়ে প্রকাশ্যে তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে আয়োজিত সভায় তরুণ প্রজন্মের কাছে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি।
আমাদের ভুলের কারণে, আমাদের অবহেলার কারণে, আমাদের ব্যর্থতার কারণে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই দায়টা আমরা যেন নিজের কাঁধে নিয়ে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনার বিভিন্ন মামলায় জামিন পাওয়া ৪১ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এদিকে চট্টগ্রামে ১৬ জন এবং সাতক্ষীরায় ৬ এইচএসসি পরীক্ষার্থী জামিনে মুক্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর পর্যায়ক্রমে তাদের কেরানীগঞ্জ কারাগার থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। এর আগে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এসব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। জামিনমুক্ত শিক্ষার্থীদের আইনজীবী বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা অন্তত ৩৩টি মামলায় সম্প্রতি গ্রেফতার হয়ে ৪১ জন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কারাগারে রয়েছেন। এসব শিক্ষার্থীর জামিন চেয়ে তিনি আদালতে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এইসব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন। আমাদের দাবি যদি যৌক্তিক না হইতো, আজকে বাংলাদেশের ৯৫% মানুষ আমাদের সাথে থাকতো না। ঠিক আছে, শুধু কিছু দলপন্থী অন্ধ মানুষ ছাড়া, যারা ওই দলের মানুষ তারা ছাড়া বাদবাকি সবাই আমাদের পক্ষে আপাতত। তারা তাদের গুলির জোরে টিকা রয়েছে। আমরা আমাদের হাতে যারা কলম ধরি, তারা এখন আমাদের হাতে কলম ছাড়া আর কিছু নেই। না, আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার ছেলে একটা ভালো ভদ্র ছেলে। আমার ছেলে কোথাও কোনো আড্ডা করে না, কোনো গ্যাঞ্জামে যায় নাই। ওর আম্মু অসুস্থ ছিল, ওর আম্মু একটা পিঠে অপারেশন হয়েছে, ওইটারে আমার ছেলে ড্রেসিং করাইতো, ওর মার সেবা করতো বাড়িতে থেকে। আমি সবসময় বলছি বাবা কোথাও যাবে না, কোথাও যায় নাই, বাসা থেকে কখনো বের হয় নাই। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২৭৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে ৩০১১ জন। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ সহ নাশকতায় জড়িত। গ্রেফতারকৃতদের বেশিরভাগই জামায়াত ও বিএনপি নেতাকর্মী বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। বাকি আসামিদের ধরতে বিভিন্ন এলাকায় ব্লক রেড দিয়ে অপরাধীদের ধরতে অভিযান পরিচালিত হচ্ছে। ডিএমপি জানায়, সহিংসতা, নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করেই জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রতিটি হত্যাকাণ্ড বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীরা অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক তা জাতি চায় না। শুক্রবার রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। এ সময় রাখা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের মূল দাবি মানাসহ প্রতিটি হত্যাকাণ্ড বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে। তারপরও একটি মহল শিক্ষার্থীদের পেছনে থেকে ফায়দা নেবার চেষ্টা করছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্য সংখ্যা এবং আওতা বাড়ানো হয়েছে। জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, আমরা তাদেরকেও স্বাগত জানাই। তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোকটার অপচেষ্টা করছে। তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায়। শিক্ষার্থীদের হয়রানি না করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে এবং আটক এইচএসসি পরীক্ষার্থীদের ছেড়ে দেবার বিষয় নিশ্চিত করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের মত প্রকাশের ক্ষেত্রে দেশের কথা ভাবারও অনুরোধ জানান তিনি। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানির সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে,
সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, এখনও আন্দোলন চালিয়ে যাবার ঘোষণার পর শিক্ষার্থীদের সাথে আলোচনার চিন্তা ভাবনা আছে কিনা। সরকার কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের জানাবো। এদিকে বাদ জুম্মা আওয়ামী লীগের পক্ষ থেকে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের মসজিদে দোয়া করা হয়। আর রোববার দেশের সব মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে বলে জানানো হয়েছে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গোয়েন্দা হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়ার ভিডিও স্টেটমেন্টটি প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সমন্বয়ক। ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে শুক্রবার যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন তারা। একই সাথে তাদের চলমান আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন সমন্বয়করা। বিবৃতিতে তারা উল্লেখ করে তাদের 6 সমন্বয়ককে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও ও ছবি তোলা হয়। ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের পরিবারের সদস্যদের ডেকে এনে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় ডিবি কার্যালয়ে। শিক্ষকরা দেখা করতে গেলে তাদের সাথে শিক্ষকদের দেখা করতে দেয়া হয়নি। 30 জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি হেফাজতে অনশন শুরু করেন। পরে তাদের সাথে যোগ দেন বাকিরা। প্রায় 32 ঘন্টা অনশনের পর মুক্তির প্রতিশ্রুতি পেলে অনশন ভাঙেন তারা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় 32 জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানায় সংস্থাটি। ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনায় নিহতের পাশাপাশি অনেক শিশু আহত এবং আটক করা হয়েছে। একই সঙ্গে সকল ধরনের সহিংসতার প্রতি নিন্দা জানিয়েছে ইউনিসেফ। শিশু ও তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে ইউনিসেফ শিশুদের যে কোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানিয়েছে। শুক্রবার দিনভর রাজধানী জুড়ে ছিল বৃষ্টির দাপট। বেশিরভাগ এলাকায় থেমে থেমে হয়েছে বৃষ্টি। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভোগান্তি কিছুটা কম হলেও জরুরি প্রয়োজনে যারা বেরিয়েছেন পরিবহন সংকটে পড়তে দেখা যায় অনেককে। দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। রাজধানী বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সপ্তাহ জুড়ে এই বৃষ্টিপাত চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বাড়তে পারে বৃষ্টির পরিমাণও। বর্ষার এ সময় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের অনেক অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি সহ বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে অন্তত 100 গ্রাম। পানিবন্দী লাখো মানুষ। এদিকে বান্দরবানে পাহাড় ধসে কয়েকটি স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢল ও বন্যায় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গি ও মাইনি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি এলাকার হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। খাগড়াছড়ি চট্টগ্রাম প্রধান সড়ক দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কক্সবাজারের মাতামুহুরী ও বাকখালী নদীর কমপক্ষে 10টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পানি ঢুকে পড়েছে উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া ও রামু সদর উপজেলার 70টি গ্রামে। অন্যদিকে বান্দরবানে কয়েকদিনের টানা বর্ষণে নাইখংছড়িতে ঘুমধুম, তুমব্রু সীমান্তবর্তী এলাকায় 5টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টিতে কয়েকটি স্থানে পাহাড় ধসে বান্দরবানের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। 2 দিনের ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি পানি বেড়ে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে 10টি গ্রাম। এছাড়া টানা বৃষ্টিতে চাঁদপুর, ঝালকাঠি সহ বিভিন্ন জেলা শহর এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরিশালেও ভারী বৃষ্টিপাতে নগরী জুড়ে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বাজারে চাল সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই চড়া। নতুন করে দাম না বাড়লেও 2 সপ্তাহ ধরে প্রায় সব ধরনের চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। এছাড়া আলুর কেজিও 60 টাকা আর পেঁয়াজের কেজি এখন 110 টাকা। তবে কিছুটা কমতির দিকে সব ধরনের মুরগির দাম। হাসানুল শাওনের রিপোর্ট। গেল সপ্তাহে হঠাৎই দাম বেড়ে যায় সব ধরনের চালের। বাজারে এখন সেই চড়া দামেই বিক্রি হচ্ছে চাল। মিনিকেটের কেজি এখন 70 টাকা, আটাশ 55 টাকা আর স্বর্ণার কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়। চালের এই বাড়তি দামে হতাশ সাধারণ ভোক্তারা। এখন তো 100-150 টাকা মানে বস্তা প্রতি বাইরে গেছে। এখন তো মানুষের ক্রেতার ক্রয় ক্ষমতার মানে ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে সব। সাধারণ মানুষের তো এখন তো খুব অবস্থা খুবই করুণ। বিক্রেতারা বলছেন সহসাই চালের দাম কমার সম্ভাবনা নেই। আর সাম্প্রতিক এই দাম বৃদ্ধির জন্য তারা দুষছেন
বড় বড় কোম্পানি আর মিল মালিকদের। বড় বড় কোম্পানিরা করে, মিলাররা করে, তারা যদি স্টক না করে তা সারা বছর কিভাবে চালাবে? তাদের কাছে মনে করেন পর্যাপ্ত পরিমাণ ধান আছে, চাল আছে, তারাই কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ করে, তারা বাড়ায় উঠায়। করে কেজিতে বাড়ছে, বাড়ার পরে এখন এক সপ্তাহ ধরে একভাবেই শীতলে আছে, আর কমার আমার মনে হয় না কমবে করিয়া, কমার সম্ভাবনা নাই। অনেকদিন ধরেই বাড়তি আলুর দাম কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়, আর দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 110 টাকায়। তবে বাজারে কমতির দিকে সব ধরনের মুরগির দাম। ব্রয়লারের কেজি এখন 170 টাকা, আর সোনালী বিক্রি হচ্ছে 270 টাকায়। পাইকারি বাজার সাপ্লাই বর্তমান খুব কম। এখন অবস্থা, দেশের যে অবস্থা কারণে বাজারে কাস্টমারই নেই। দু একটা কাস্টমার আছে, ওই 10টা নেয়, সে 5টা নিচ্ছে। এছাড়া সবজির দাম কিছুটা বাড়তি। পেঁপে আর পটল ছাড়া প্রায় সব সবজির কেজি প্রতি দাম 60 টাকার ওপরে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে বাজারে অনেক পণ্যের দাম বাড়তি জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বিভিন্ন রুটে ট্রাক ভাড়া নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করছে সরকার। শুক্রবার সকালে ঢাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি আরও জানান, নিত্যপণ্য পরিবহনের দূরত্ব অনুযায়ী ট্রাকের ভাড়া বেঁধে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। কম দামে পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানির চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এছাড়া বাজারে চালের সংকট নেই জানিয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, চালের বাজারে সরকারের তদারকি জোরদার করা হচ্ছে। পরিবহন খরচাটাও বেড়ে গেছে। যে ট্রাক ভাড়া ছিল হয়তো 10,000 টাকা, ওইটা ডাবল হয়ে 20,000 টাকা হয়ে গেছে। যেটা ছিল 20, ওইটা 35 হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি যে যারা ট্রাক মালিক আছে তাদের সাথেও বাসের যেরকম ভাড়া নির্ধারণ, আমরা মানে দূরত্ব ভেদে এটাও যদি আমরা নির্ধারণ করে দিতে পারি, তাহলে আমাদের এই জিনিসগুলোর দাম কমে আসবে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি পেঁয়াজের সরবরাহটা ভারত থেকে বাড়ানোর জন্য, এবং টিসিবি নিজেও চেষ্টা করতেছে। আমরা রমজানে যেভাবে পেঁয়াজ নিয়ে আসছিলাম, আমরা টিসিবির মাধ্যমে পেঁয়াজ এনে অন্তত ঢাকা এবং শহরের আশেপাশে আমরা পেঁয়াজটা টিসিবির মাধ্যমে দিব। আন্তর্জাতিক সংবাদ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক নীতিন আগরওয়াল এবং তার সহকারী বিশেষ মহাপরিচালক ওয়াই.বি. খুরানিয়াকে পদচ্যুত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। তাদের দুজনকে স্ব কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার ভারতীয় কেন্দ্রীয় সরকার এই দুইজনকে বিএসএফ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। আগরওয়ালকে গত বছরের জুনে বিএসএফ প্রধান হিসেবে নিযুক্ত করে দেশটির সরকার। তবে হঠাৎ করেই কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়ে কোনো বক্তব্য দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। চিরনিদ্রায় শায়িত হলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়া। শুক্রবার কাতারের সবচেয়ে বড় মসজিদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে জানাজা শেষে লুসাইল রয়্যাল কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে কাতারের রাজধানী দোহায় হানিয়া জানাজায় অংশ নেন লাখো মানুষ। হামাসের উচ্চপদস্থ নেতারাও এতে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন খালিদ মিশলাও, যাকে হানিয়ার উত্তরসূরি বলে ধারণা করা হচ্ছে। বুধবার ইরানের রাজধানী তেহরানের একটি ভবনে গুপ্ত হত্যা চালিয়ে 62 বছর বয়সী হানিয়া এবং তার এক দেহরক্ষীকে হত্যা করা হয়। এই জন্য তেহরান সরাসরি দায়ী করছে ইসরায়েলকে। এবারে খেলার খবর। অলিম্পিক প্রসঙ্গ। প্যারিস অলিম্পিকের স্বর্ণপদক তালিকার শীর্ষে চীন। পুরুষ ডাইভিংয়ে সিনক্রোনাইজড 3 মিটার স্প্রিং বোর্ডে স্বর্ণ জয় নিয়ে চীনের মোট স্বর্ণপদক পেয়েছে 12টি। অলিম্পিকের দ্বৈত টেনিস ইভেন্ট থেকে বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেল অ্যান্ডি মারের টেনিস ক্যারিয়ার। ডন ইভান্সকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটস এবং টম পলের বিপক্ষে মারে হেরেছেন 6-2, 6-4 সেটে। এদিকে পুরুষ একক রাইফেল 3 পজিশনে রেকর্ড স্কোর গড়ে স্বর্ণ জিতেছেন সুইজারল্যান্ডের চিয়ারা লিওন। প্যারিস অলিম্পিকে এটাই সুইজারল্যান্ডের প্রথম স্বর্ণ। পুরুষদের রোয়িংয়ে জুটিতে স্বর্ণ জিতেছেন
ক্রোয়েশিয়ার মার্টিন সিনকোভিচ ও ভ্যালেন্থ সিনকোভিচ। এই ইভেন্টের টানা দ্বিতীয় স্বর্ণ জিতেছে ক্রোয়েশিয়া। এছাড়াও নারীদের রোয়িং জুটিতে স্বর্ণ জিতে আধিপত্য ধরে রেখেছে নেদারল্যান্ডস। ক্রিকেট। কলম্বোর প্রেমাদাসে 3 ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডে জয় পেল না কোনো দলই। লঙ্কানদের দেয়া 231 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে 230 রানেই গুটিয়ে গেল ভারত। সিরাজের বলে ম্যাচের শুরুতেই 1 রান করে আউট হন লঙ্কান ওপেনার অভিষ্কা ফার্নান্দো। নিয়মিত বিরতিতে 101 রানে 5 উইকেট হারালেও এক প্রান্ত উইকেটে টিকেছিলেন পাথম নিশাঙ্কা। 75 বলে 56 রান করেন এই ব্যাটার। নিশাঙ্কা আউট হলেও 2টি 40 ও 1টি 30 রানের জুটিতে 50 ওভারে 231 রানের লক্ষ্য দাঁড় করায় শ্রীলঙ্কা। 67 রান করে অপরাজিত ছিলেন দুনিত ওয়েল্লাগে। রান তারায় নেমে ভালো শুরু পেয়েছে ভারত। অর্ধশতক করেছেন অধিনায়ক রোহিত শর্মা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল মিলে 57 রানের জুটি গড়ে তুললেও জয়ের দেখা পায়নি ভারতীয়রা। এই নিয়ে ভারত শ্রীলঙ্কা লড়াইয়ে টানা 2 ম্যাচের ফলাফল টাই। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৃষ্টিতেও রাজধানীতে আন্দোলনের উত্তাপ। বিভিন্ন স্থানের সংঘর্ষে আহত 1.5 শতাধিক, নিহত 2। হবিগঞ্জে অফিসে আগুন। নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও চিকিৎসকদের প্রতিবাদ। সব হত্যার বিচার দাবি। কোটা আন্দোলনে গ্রেফতার 57 শিক্ষার্থীর জামিন। সহিংসতার মামলায় ঢাকায় 3 সহস্রাধিক গ্রেফতার। শিক্ষার্থীরা অশুভ রাজনীতির শিকার হোক তা জাতি চায় না কাদের, বললেন হত্যার বিচার বিভাগীয় তদন্তে হবে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।